2025 শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী ছিল ঘটনাবহুল একটি বছর। একের পর এক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্বমঞ্চ। রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, বিজ্ঞান থেকে কূটনীতি। চলুন জেনে নেওয়া যাক বছরের আলোচিত সব ঘটনা। বছরের শুরুতেই বৈশ্বিক আলোচনার মঞ্চ দখল করে নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। চীনের পণ্যের উপর তিনি চাপান 100% শুল্ক, আর ভারতের ক্ষেত্রে আরোপ করেন 50%। ভারতের উপর এই শুল্কের 1/4 ছিল রাশিয়া থেকে তেল আমদানির জন্য আরোপিত তথাকথিত শাস্তিমূলক ব্যবস্থা। ট্রাম্পের এই কঠোর ও আক্রমণাত্মক অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সঞ্চার করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে শুল্ককে কেন্দ্র করে শুরু হয় কৌশলগত টানাপোড়েন, যেন ছিল এক কোল্ড ওয়ারের ইঙ্গিত। বছর জুড়ে বিশ্বের নজর ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ঘিরে চলমান আলোচনার দিকে। 2022 সালে যে যুদ্ধের সূচনা, তা 2025 সালেও চলমান। টানা প্রায় 3 বছরের সংঘাতে প্রাণ গেছে অগণিত মানুষের। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর ও জনপদ। দফায় দফায় বৈঠক, সমঝোতার আশ্বাস এলেও স্থায়ী শান্তির পথ এখনও রুদ্ধ। শেষ নভেম্বরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অবসানে ট্রাম্পের শান্তিনীতি পরিকল্পনা নিয়েও ছিল নানান আলোচনা সমালোচনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক মাস লড়াই শেষে 23 ডিসেম্বর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভারস্ক থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে ইউক্রেন। সিভারস্কে নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দোনেস্ক অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা আরও এক ধাপ এগোলো। এর ফলে ইউক্রেনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরের একেবারে সন্নিকটে পৌঁছে গেছে রুশ বাহিনী। এই দুই শহরকে ইউক্রেনের শেষ শক্তিশালী দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকা থেকে হামাস ও ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর চালানো অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতকে নতুন মাত্রা দেয়। সেই রক্তক্ষয়ী অধ্যায়ের পর যুদ্ধবিরতিতে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ছিল চরম উত্তেজনাপূর্ণ। অবশেষে চলতি বছর অক্টোবরে মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য দেশের নেতারা। এর মধ্য দিয়ে 2 বছরের চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। হামাস ও ইসরায়েল উভয়ই বন্দী ও জিম্মিকৃতদের লাশ হস্তান্তর করে। বিশ্বব্যাপী ইসরায়েল ও হামাসের এই যুদ্ধবিরতি ছিল আলোচিত ও স্বস্তির খবর। 13 জুন ইরানে ইসরায়েলি বিমান হামলার পর ইরানও প্রতিশোধ নিতে ইসরায়েলের মিসাইল হামলা শুরু করে। এরপর দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। 23 জুন ইরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের 3টি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান 24 জুন। প্রায় 12 দিন ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। এপ্রিলের 22 তারিখ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপরে বন্দুকধারীদের হামলা হয়েছিল। হামলায় নিহত হয় 25 জন বেসামরিক নাগরিক। পর্যটকদের মধ্যে একজন নেপালের নাগরিকও ছিলেন। সেই হামলার জন্য পাকিস্তানকেই অভিযুক্ত করেছিল ভারত। ওই হামলার জেরে ভারত জানায় 1960 সালের সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় আটারি সীমান্ত চৌকি। সার্কভুক্ত দেশগুলোর জন্য যে ভিসা ছাড়ের সুবিধায় পাকিস্তানিরা ভারতে এসেছিলেন, সেটিও বাতিল করা হয়। পাকিস্তানের সামরিক পরামর্শদাতাদের 1 সপ্তাহের মধ্যে দিল্লি ছাড়তে বলা হয়। কমানো হয় দূতাবাসে কর্মীর সংখ্যাও। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে থাকা সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করে দেয়া হয় এবং ভারতের দূতাবাস থেকে সামরিক পরামর্শদাতাদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। হামলার ঠিক 15 দিন পর 7 মে বুধবার ভারত অপারেশন সিন্দুর পরিচালনা করে। মাঝরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি জায়গায় 24টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। বিশ্বব্যাপী 2025 যেন ছিল আন্দোলনের বছর। সেপ্টেম্বরে নেপাল সরকার যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, তখন দুর্নীতি এবং বেকারত্বের ফলে ইতিমধ্যেই ক্ষোভে ভরা প্রজন্ম গর্জে উঠেছিল।
8 ও 9 সেপ্টেম্বর জেনজির ব্যানারে নেপালের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের রূপ নেয়। 8 সেপ্টেম্বর আন্দোলনকারীদের দমনে 19 তরুণের মৃত্যু হলে এর প্রতিক্রিয়ায় 9 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ হয় এই বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন 12 সেপ্টেম্বর। যদিও 3 মাসের মধ্যেই গত 13 ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দলের বিশাল রাজনৈতিক সমাবেশ হয়েছে। এছাড়াও চলতি বছর আগস্টে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। মালিতে নতুন করে গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু হয় ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে। সেপ্টেম্বরে ফ্রান্সে ব্লক টু, যা সবকিছু বন্ধ আন্দোলনে প্যারিস সহ বিভিন্ন শহর উত্তাল হয়। আন্দোলন হয়েছিল মূলত বাজেট সংকোচন নীতি এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে। বিশ্ব রাজনীতির মঞ্চে 2025-এর অন্যতম আলোচিত খবর ছিল নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে নিউ ইয়র্ক সিটি তাদের পরবর্তী মেয়র বেছে নেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে। নানা কারণে এই নির্বাচন ছিল আলোচনার শীর্ষে। মামদানি যেমন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী, তেমনি গত 100 বছরের বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়রও তিনি। মাত্র 34 বছর বয়সী জোহরান মামদানির জয় সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল বিশ্বব্যাপী। এছাড়াও আলোচনার বিষয়বস্তু ছিল মামদানি ট্রাম্পকে স্বৈরাচার এবং ট্রাম্পের মামদানিকে কমিউনিস্ট আখ্যা দেয়া। এমনকি মামদানির নির্বাচন হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের সরকারি তহবিল কমিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। মামদানিকে নিয়ে অ্যান্ড্রু কুওমো করেছিলেন বর্ণবাদী মন্তব্য। এমনকি মেয়র নির্বাচনের পর ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাৎও বিশ্বব্যাপী ছিল আলোচনায়। 4 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হন তিনি। প্রাকৃতিক দুর্যোগও ছিল 2025 সালের আলোচনার অন্যতম বিষয়। 31 আগস্ট রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে 2200-র বেশি মানুষ নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হয়েছিল। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। শরিয়া আইন দ্বারা পরিচালিত দেশটিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ক্ষতবিক্ষত রক্তাক্ত নারীদের। আবার নারীদের চিকিৎসা দিতে সক্ষম মহিলা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অভাব উদ্ধার পরবর্তী চিকিৎসা প্রাপ্তিকে আরও বিলম্বিত করেছে। এছাড়া বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ও পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ দাবানল, নভেম্বর-ডিসেম্বরে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানে ভয়াবহ বন্যা, দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টি ও ভূমিধস, মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে এবং 2025 সালে পৃথিবীর বহু অঞ্চলে দেখা গেছে রেকর্ড ভাঙা তাপমাত্রা। 2025 সাল জুড়ে অস্থিতিশীল স্বর্ণের বাজার ছিল বিশ্ব সংবাদ মাধ্যমের অন্যতম আলোচ্য বিষয়। বিশ্বজুড়ে স্বর্ণের উল্লম্ফন বাংলাদেশ বাজারেও ছিল নতুন রেকর্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্পট মার্কেটে সর্বশেষ সর্বোচ্চ দাম আউন্স প্রতি $4,530.60 এবং বাজেট নির্ধারিত 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল $2,26,282 টাকা। ওঠানামা করেছে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও। 26 ডিসেম্বর বিশ্ববাজারে রূপার দাম প্রথমবারের মতো আউন্স প্রতি $75 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার আরও কমানোর প্রত্যাশা, বিনিয়োগ চাহিদা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক উত্তেজনা মূল্যবান ধাতুর বাজারে এই ঊর্ধ্বগতি তৈরি করেছে। এর আগে 1970-এর দশকে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ব্রিটন উডস মুদ্রা বিনিময় ব্যবস্থা বাতিল করার পর স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। 2026 সালের প্রথমার্ধে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 কাছাকাছি এবং রূপার দাম $90 পর্যন্ত পৌঁছতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। গাজাগামী মানবিক সাহায্য বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে ছিল আলোচনার ঝড়। আগস্টের শেষে ফ্লোটিলার প্রথম বহরে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। সেখানে অংশ নিয়েছিল প্রায় 50টি বেসামরিক নৌযান এবং প্রায় 44টি দেশের 500 মানুষ। ফ্লোটিলায় ছিল সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা,
বিভিন্ন দেশের সাংবাদিক, আইন প্রণেতা, চিকিৎসক, ধর্মীয় নেতা ও মানবাধিকার কর্মীরা। 2 অক্টোবর ইসরায়েল একে একে এই বহরের নৌযানগুলো নিয়ন্ত্রণ নিতে শুরু করে। নৌযানে থাকা মানবাধিকার কর্মী ও ক্রুদেরও আটক করতে থাকে ইসরায়েলি বাহিনী, যা বিশ্বব্যাপী তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। উল্লেখিত ঘটনাগুলো ছাড়াও 14 ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে একটি ইহুদি উৎসবে বন্দুকধারী বাবা ছেলে গুলি চালালে 15 জন নিহত ও ডজন খানেক মানুষ আহত হবার ঘটনা, নভেম্বরের হংকংয়ের তাইপেতে এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিবিসির 2 শীর্ষ কর্মকর্তার একযোগে পদত্যাগ ও পক্ষপাতিত্ব বিতর্কে মিডিয়ায় ঝড়, অক্টোবরে জাপানের রাজনীতিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়া তাকাইচির জয়, সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাক্ষাৎ, আগস্টে ফ্রান্স থেকে শরণার্থী ও অভিবাসীদের ইংলিশ চ্যানেল অতিক্রমের চেষ্টা, জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ, এপ্রিলে সুদানের উত্তর দারফুরের তাওয়াইলা শহরে জমজম শরণার্থী শিবিরে আরএসএফ এর হামলা ও ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান ছিল বিশ্বব্যাপী গণমাধ্যমের আলোচিত খবর।